শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর সকাল, ভালো কাটুক দিন, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে। পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, উদ্যোক্তা জীবন চমৎকার সুন্দর একটি জীবন এবং নতুন এবং গঠনমূলক অনেক চিন্তা ভাবনা এখানে আসলে ইমপ্লিমেন্ট করা যায়। আমরা আজকেও এমন একজন মানুষকেই জানবো, কিন্তু তার আগে চলে যাচ্ছি সাকির কাছে। সাকি, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। একজন বিশেষ মানুষও আছেন আজকে আমাদের সঙ্গে, এবং তার কাছ থেকে আমরা আসলে যে বিষয়গুলো জানবো তার মধ্যে একটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, যে কিছু মানুষ শুধুমাত্র উদ্যোক্তা হয়ে তাদের কর্ম পরিকল্পনায় করে, কিন্তু তিনি কিন্তু দক্ষ জনশক্তিও গড়ে তুলছেন। একদমই তাই। চলো আমরা আমাদের দর্শকদেরকে জানাই যে উনি কি কি কাজ করতে যাচ্ছেন এবং তার কাছে চলে যাই। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি উদ্যোক্তা সাদিকুল আলম। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? খুব ভালো আছি, এবং আপনাকে আমাদের এই আয়োজনে পেয়ে দারুণ লাগছে। ধন্যবাদ। একদমই সকালবেলা, জীবনের সকালে যদি যাই সেক্ষেত্রে শৈশবেই যেতে হয়। কেমন ছিল ব্রাহ্মণবাড়িয়ার শৈশব? আলহামদুলিল্লাহ, আসলে অনেক ছোটবেলায় আমার বাবা মারা যান। আমার যখন বাবা মারা যায় 11ই ডিসেম্বর, তারপর আমি স্কুলে ভর্তি হই 4ই জানুয়ারি সময় 88 সাল। তারপর থেকে আসলে বাবা না থাকলে যেরকম হয়, ফ্যামিলির একটু ক্রাইসিস থাকে, বাট আমার যে বড় আপু, উনি এনসিস ব্যাংকে চাকরি করেন। বড় আপুই আসলে আমাদের 7 ভাই বোন, আমাদের সবাইকে আসলে মানুষ করার পেছনে বা পড়াশোনা করার পেছনে তার অবদান হচ্ছে সবচেয়ে বেশি। চমৎকার। বড় আপুর কথা তো সুন্দর করে বলছিলেন, এবং তিনি যখন দেখবে যে সফল হওয়ার পরেও আপনি তার সেই অবদানটা এত সুন্দরভাবে মনে করছেন, তার নিশ্চয়ই খুব ভালো লাগবে। এবং আমরা আসলে চাই যে এই ধরনের সুঅভ্যাসগুলো চর্চা করা হোক, এভাবেই মানুষ আসলে কৃতজ্ঞতা প্রকাশ করুক। আমরা শৈশবের যে বিষয়গুলো আসলে আরো বিস্তারিত জানতে চাই, সেগুলোর মধ্যে আপনার সেই সময় ব্রাহ্মণবাড়িয়ায় আসলে কি কি করা হতো? ব্রাহ্মণবাড়িয়ায় আসলে আমাদের বন্ধুরা মিলে, তখন তো আসলে এরকম স্পোর্টস ছিল না, আমাদের মেইনলি আমরা ক্রিকেটটাই খেলতাম। আচ্ছা। আর বৃষ্টির সময় খুব মনে পড়ে ফুটবল খেলা হতো, বাট ওটা বৃষ্টি ওকেশনেই খেলা হতো। স্কুলে তো আসলে এরকম টয় বা অন্য কিছু ছিল না আমাদের ছোটবেলায়, তো ক্রিকেটটাই আসলে মেইন স্পোর্টস। অতিরিক্ত খেলাধুলার কারণে কখনো বাবা মার বকা খেয়েছেন? বাবা মা তো আসলে, বাবা যেহেতু ছিল না আর আম্মু তো অত বেশি বকা দিত না, বাট বড় আপার বকা খেয়েছি, মায়েরও খেয়েছি। একেবারে বোনের শাসন আদর দুটোতেই ছিলেন। আসলে তো আমাদের এই সোসাইটিতে বা আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে যেটা হয়, আমি জানি না সব ফ্যামিলিতেই এটা কিনা, যে বাবা মার পরে আসলে বড় বোন যদি থাকে, সে আসলে বাবা মায়ের ক্যারেক্টারটা প্লে করে। এটা এক ধরনের ব্লেসিং আমি বলবো, মায়ের পরে বড় বোনকে পাওয়া। তো শৈশবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা করতেন, আর কি কি করতে ভালো লাগতো? বেড়াতে ভালো লাগতো, নানার বাড়ি যাওয়া, আমার আব্বার 2 বোন, ফুফুদের বাড়িতে যাওয়া, আমার আম্মার আরো 5 বোন আছে, বিগ ফ্যামিলি। আমার নানার দিক বলেন আর দাদার দিক বলেন, বিগ ফ্যামিলি। বেড়াতে যেতে খুব ভালো লাগতো, বন্ধুদের সাথে ঘুরতে ভালো লাগতো। বন্ধুর সাথে সকাল বিকেল বেলা, খুব সুন্দর একটি কথা, এবং এই কথা রেশ ধরেই আসতে চাই যে বন্ধুর সাথে সকাল বিকেল কি করা হতো, মানে ঘোরাঘুরি, খেলাধুলার সময় কাটানোটা কেমন ছিল? অ্যাবসলিউটলি অ্যামেজিং। আসলে বন্ধুরা এখনো, আমরা 5 জনের একসাথে বেড়ে ওঠা এখন পর্যন্ত। ধরেন গতকালকে 2 জনের সাথে আড্ডা দিয়েছি। তো আমি মনে করি যে আমি সুপারলি ব্লেস, যে আমরা 5 জন একসাথে বেড়ে ওঠা, 4 জন এই দেশেই থাকে, আমি হয়তো জীবনের প্রয়োজনে প্রবাসে থাকি, বাট বন্ধনটা কিন্তু এখনো অটুট। দুজন অ্যাডভোকেট, 2 জন অ্যাকাউন্টেন্ট, আর আমি হচ্ছে ইঞ্জিনিয়ার, বাট বন্ধনটা এখনো এত চমৎকার। I think is the blessing of Allah. নিশ্চয়ই নিশ্চয়ই। আর পরিবার তো আসলে একটা শক্তিও না। আপনি এই যে এত সুন্দর করে বললেন, বন্ধনটা এখনো অটুট, এবং আমার মনে হয় এই বন্ধনের কারণেই হয়তো পরিবারের প্রত্যেকটা মানুষই আস্তে আস্তে এগিয়ে যায় এবং সবাই সবার সহযোগিতায় এগিয়ে যায়। আর পরিবারের সাপোর্ট ছাড়া আসলে কোনো সন্তানেরই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না, সেটা বাবা মা থেকে শুরু করে ভাই বোন। আমরা একটু জানতে চাই যে ছোটবেলায় যেটি বলছিলেন যে পড়াশোনা, খেলাধুলা, শৈশব ঘিরে নানা বাড়ি দাদা বাড়ি ঘুরে বেড়ানো, এর বাইরেও কোনো ইচ্ছা বা কোনো কিছু কি পরিলক্ষিত হতো যে আপনি আসলে ফিউচারে কি করতে চান? ছোটবেলায় আসলে আমি
গোয়েন্দা অফিসার হতে যেতাম। আচ্ছা। ডিবিতে কাজ করার খুব ইচ্ছে ছিল, বাট হয়নি। ফ্যামিলি চেয়েছিল ইঞ্জিনিয়ার হই, মানে আমি ইঞ্জিনিয়ার আসলে বাই চয়েস না, বাই ফোর্স আচ্ছা। বলতে পারেন। বড় আপু, আম্মা বা আমার যে আপুরা আছে সবাই, আমার ভাইও আছে এক ভাই, জি। তো ফ্যামিলি চয়েস থেকেই আসলে ইঞ্জিনিয়ার, সিভিল সেই ইঞ্জিনিয়ার। গল্পটা আমরা আরো বিস্তারিত শুনবো এবং বেশ কিছু সময় আমরা সেখানে দেব। এখন একটু শৈশবেই থাকি, আর একটু শৈশব নিয়ে শুনি যে পরিবারে বোনের কথা বলছিলেন, বাবা মার কথা একটু শুনতে চাই যে তাদের প্রভাবটা কেমন ছিল আপনার উপর। যেহেতু বাবা অনেক ছোটবেলায় মারা যায়, তার আপনার বাবার আসলে, আমার তো আমি স্কুলে ভর্তি হই বাবা মারা যাওয়ার পর, তা আমার ওইভাবে আসলে বাবার কোনো স্মৃতি মনে পড়ে না। বাট আম্মু তো অ্যামেজিং পারসন। আপনার 88 সালে আমার আব্বা মারা যায়, তারপর থেকে আমরা 7 ভাই বোনকে, উনি তো হাউস ওয়াইফ, মানে আপনার দাদার সম্পত্তি আছে বাট সোর্স অফ ইনকামটা ওরকম ছিল না, বাট যতটুকুই ছিল। বাট আমার বড় আপুই হচ্ছে, যেটা আমি বললাম, যে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসা, আমরা সব ভাই বোনকে আগলে রাখা, সমস্ত কিছুই আসলে বড় আপুই। আমি মনে করি যে, বা মনে করি আমরা মানে আমরা এটা ফিল করি যে আমার বড় আপু তার লাইফের অনেকটা অংশই স্যাক্রিফাইস করেছেন আমাদের জন্য। তো এটাই হচ্ছে তার আসলে, আমার মায়ের মা তো মা, মায়ের পরে যদি কেউ থাকে এটাই হচ্ছে আমার মানে বড় আপু। আর আমার বোনরা, আমরা সবসময়, আমার বন্ধুরা বা অন্যরা সবসময় আমরা একটা গল্প করি যে আসলে বোন থাকাটা আসলে ইজ অ্যাবসলিউটলি ব্লেসিং। নিশ্চয়ই নিশ্চয়ই, যেটি আমরা শুরুতেই বলছিলাম। একটু জানি যে আপনি প্রকৌশল জীবনে যাবেন, সেটা তো নিশ্চয়ই অনেক পরে এসে সেট হলো। শৈশবে আসলে মায়ের কোনো চাপও ছিল, বা বড় বোন যিনি একটু বেশি দায়িত্ব গ্রহণ করতেন? সবাই চেয়েছে যে ইঞ্জিনিয়ার হই, আচ্ছা। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে অনেক ইঞ্জিনিয়ার, বাট এই জন্যই আসলে মানুষ তো যা দেখে ওইটাই হয়। তো এই আই থিঙ্ক এটাই হচ্ছে মেইন কারণ, আচ্ছা, আচ্ছা। ফ্যামিলিরও চাওয়া। আমি আসলে ফ্যামিলির জানি না কতটুকু পূরণ করতে পেরেছি, বাট ফ্যামিলির ইচ্ছাতেই আসলে কিন্তু ইঞ্জিনিয়ার। আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা সফলতাও দেখতে পাচ্ছি। আমরা সেই গল্পে অবশ্যই আরো যাব, কিন্তু স্কুল জীবন সম্পর্কে শুনতে চাই যে পড়াশোনার বাইরে আর কি করা হতো, বা স্কুলের শিক্ষকদের সাথে কেমন সম্পর্ক ছিল, কেমন উপভোগ করতেন অধ্যাবসায়, সবকিছু মিলিয়ে। স্কুল জীবনটা ছিল আসলে আনন্দের, বাট কম্পিটিশন সবসময় ছিল। ফ্যামিলি থেকে বলা হতো যে ক্লাসের মানে রেজাল্টের পরে আপনার ইয়ারলি 1 থেকে 10-এর ভিতরে থাকতে হবে, এটা ছিল তাদের একটা ক্রাইটেরিয়া। আমাদের স্কুলটা অনেক ভালো স্কুল, আপনার ওখানে কম্পিটিশন অনেক বেশি। তো যখনই এটা আসলে কখনোই বাইরে যায় নাই, বাট কম্পিটিশনও ছিল, স্ট্রেসফুলও ছিল, বাট যেহেতু খেলাধুলা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এটাও আমরা অনেক অনেক বেশিই করেছি। তো সব মিলিয়ে ব্যালেন্স করাটা এখন বুঝতে পারি, তখন তো আসলে বোঝা যায়নি। তখন মনে হতো যে বন্ধুদের সাথে গল্প করাটা, বাইরে একটু ঘুরতে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট পড়াশোনার চাইতে। স্কুল কলেজটা কি আপনার ব্রাহ্মণবাড়িয়াতে শেষ হলো? না, স্কুলটাই ব্রাহ্মণবাড়িয়া ছিল, আচ্ছা। তারপরে তো আমি ঢাকায় আসি, তারপরে চলে যাই। আচ্ছা, আমরা সেই গল্পে আসবো। ছোট্ট করে আগে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাতে চাই, তারপর ফিরতে চাই। দর্শক, সাদিকুল আলম একজন দূরদর্শী উদ্যোক্তা, চার্টার্ড সিভিল ইঞ্জিনিয়ার ও গণমাধ্যম ব্যক্তিত্ব, যিনি যুক্তরাজ্যের নির্মাণ খাতে একটি সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন। 15 বছরের বেশি সময়ের পেশাগত জীবনে তিনি স্ট্রাকচারাল ডিজাইন, প্রকল্প ব্যবস্থাপনা ও জটিল নির্মাণ কার্যক্রমে দক্ষতা প্রমাণ করেছেন। উদ্ভাবনী চিন্তা থেকে স্ত্রী নাজিয়া আক্তার নিতুর সঙ্গে তিনি প্রতিষ্ঠা করেন ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড, সিডিসি। বর্তমানে লন্ডন সহ 6টি শহরে সিডিসি এর কার্যক্রম বিস্তৃত ও এখানে 458 জন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। নির্মাণ খাতের পাশাপাশি তিনি ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদিকুল আলম অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যের স্থানীয় গণমাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি সাধারণ মানুষকে নির্মাণ ও পরিকল্পনা বিষয়ে সচেতন করে তুলছেন। কমিউনিটি উন্নয়ন ও যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে তিনি সক্রিয়ভাবে কাজ করছেন। ইউরোপিয়ান স্কিল একাডেমির মাধ্যমে বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের আন্তর্জাতিক মানে প্রস্তুত করাও তার ভবিষ্যৎ লক্ষ্য। আমরা আবারও চলে যাই তার কাছে।
স্কুলটা শেষ করে আপনি বলছিলেন আপনি ঢাকায় চলে আসেন, সেই গল্পটা একটু জানতে চাই। ঢাকায় আসি আসলে আপনার ফ্যামিলি যেরকম বললাম যে দুষ্টুমিটা ছিল, আসলে একটু দুষ্টুমি করতাম বন্ধুদের সাথে। আপনার এসএসসির রেজাল্টটা আসলে ফ্যামিলির এক্সপেকটেশনে হয়নি। যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়া, আশা ছিল হয়তো 800-র উপরে পেতে হবে, বাট তখনকার আমলে কিন্তু ওইরকম ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এরকম ছিল। বাট ফার্স্ট ডিভিশন ছিল কিন্তু আশানুরূপ মানে মার্কসটা আসেনি। তখনই বুঝতে পারি যে আসলে বুয়েটের দিকে যাওয়া যাবে না, কারণ যেহেতু এটা হয়নি। তখন অল্টারনেটিভ অপশন হিসেবে চুজ করা হয় যে যেহেতু রেজাল্ট ভালো হয়নি, ইন্টার ভালো করলেও হবে না, তো আর ইঞ্জিনিয়ার হতে হবে, ফ্যামিলিও ডিসাইড করা। তখন ভর্তি হই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউশন। আচ্ছা, ওখান থেকে ডিপ্লোমা করে তারপরে চলে যাই লন্ডন। আচ্ছা, এই যে লন্ডনে যাওয়ার কথা বললেন, কিন্তু সেটার পিছনেও নিশ্চয়ই আরো ছোট ছোট অনুগল্প আছে। সেই ছোট গল্পগুলো একটু শুনতে চাই, যে কিভাবে আসলে প্রস্তুতিটা নেওয়া বা ওখানে যাওয়ার পরেও অনেক ধরনের বিষয় আপনার সামনে এসেছে, সেগুলো একটু শুনি। আসলে লন্ডনে যাওয়ার জন্য প্রিপারেশন দরকার ছিল। প্রিপারেশন করা, যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি, তখনকার ইন্টারভিউ দিয়ে ভিসা নিতে হতো, ব্যাংক ব্যালেন্স দেখানো। তখন আসলে আমার আম্মুর নামে কিছু ফিক্সড ডিপোজিট টাকা ছিল, ওগুলো দেখানো হয়েছে। তারপরে আইএলটিএস এ রেজাল্ট ভালোই হয়। অ্যাক্সিডেন্টলি এসএসসির রেজাল্টটা ভালো হয়নি, বাট তারপর থেকে আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো হয়েছে। ভিসার ইন্টারভিউ হয়, একটা এজেন্সির সাথে যোগাযোগ করি লন্ডনে আপনার অ্যাডমিশনের জন্য। আর আমার যে ছোট যে বোন, আমরা 5 বোনের মধ্যে ছোট বোন, তার হাজব্যান্ডও ইংল্যান্ডেই থাকে, সে আমাকে অনেক সাপোর্ট করেছে। তারপরে ভিসার জন্য আপনার অ্যাডমিশন পাই, লন্ডনে অ্যাডমিশন হয়। অ্যাডমিশন হওয়ার পর ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে ইন্টারভিউ দিই। ইন্টারভিউটা আমার খুব ভালো হয়। ইন্টারভিউতে আপনার সেকেন্ড ইয়া থার্ড মিনিটেই আমাকে বলে দেয় যে আপনি ভিসা পাবেন, ইউ উইল গেট দ্য ভিসা, বাট ফর ফর্মালিটি উই নিড টু ডিসকাস ফার্দার মোর ফ্যামিলি ফাইন্যান্সিয়াল হিস্ট্রি, এইগুলো। তারপরে 2টার সময়, তখন সকালবেলা দাঁড়াতে হতো, আর আমি স্টিল রিমেম্বার, আমি মনে হয় 5টার সময় কিউতে দাঁড়াই। আমার এক বড় ভাই আছেন, উনি হেল্প করেছেন, উনি আবার এমবাসি পাশেই থাকতেন, উনি এসে আমার জন্য জায়গা দখল করে রেখেছে। এই গল্পগুলো আসলে এখন খুব ফানি লাগে। তারপর আমি আর আমার বড়, ওই সময়ের রিয়েলিটি না, ওই সময়ের রিয়েলিটি, এটাই ছিল ওই সময়ের রিয়েলিটি। আমি আমার বড় দুলাভাই, উনি আমাকে নিয়ে যান ওনাদের গাড়িতে করে এমবাসিতে। বড় অপুর বাসায় আমি ঢাকায় যখন 2005-এ 2000 সালেই ঢাকায় আসি, আর আমি আমার বড় অপুর বাসাতেই থাকতাম। যেহেতু ঢাকাতে আমাদের কিছু নেই, আমি আমার বড় অপুর বাসাতেই থাকতাম। তো দুলাভাই নিয়ে যায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি যখন ইন্টারভিউ দিয়ে বের হই, আমার চেহারা দেখি দুলাভাই তখন অনেক দূর, অনেক অংশেই আপনাকে মানে ব্যারিকেড দেওয়া থাকতো, মানে চাইলেই যাওয়া যেত না। তখন আমার দুলাভাই নাকি আমার ফেস দেখে বুঝে গেছে আমি ভিসা পেয়েছি। আরো মজার বিষয় হচ্ছে যে ভাইটা আমার জন্য মানে কিউ আপ করেছিল, উনি হচ্ছে আসলে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড। আচ্ছা, তো উনি 5 তারিখে ভিসা পায়, আর আমার ইন্টারভিউ ছিল 10 তারিখে। আচ্ছা, আমি 6 তারিখে ওনাকে বলছিলাম যে ভাই আপনি চলে যান। উনি বলছিল যে আমি আসলে যাব না, তোমাকে নিয়ে যাব। আর আনফরচুনেটলি 8 তারিখে 2005-এর আপনি জানেন লন্ডনে একটা বিরাট বোমা হামলা হয়। তখন তো সবাই ভয় পেয়েছিল যে আসলে, আমরা তো ধরে নিয়েছিলাম যে আসলে আমার ইন্টারভিউ হবে না, বাট ইন্টারভিউ হয়, ভিসা পাই। বাট যে আমার যে ভাইটা, ওনার নাম হচ্ছে ইমদাদ, উনি এখনো আমাদের সিডিসির ওয়ান অফ দ্য মেইন ডাইরেক্টর এখন পর্যন্ত। আমরা একই ফ্লাইটে লন্ডনে যাই, আজ পর্যন্ত একসাথেই মানে আছি। ওনার যে আমার প্রতি যে কনফিডেন্সটা, আমার থেকেও বেশি উনি আমাকে আসলে, আমি মনে করি যে তখনকার আমলে চিনতেন, এখনো চেনেন। আমাদের, আমি তো বলবো এক অর্থে আপনি অনেক লাকি যে সিনিয়র ব্রাদারকে নিয়ে আপনি গেলেন, মানে একা আপনাকে ফ্লাই করতে হলো না, এবং সেখানেও গিয়ে আপনি কাউকে না কাউকে পেলেন। মানে আমি তার কথাই বলছি, তাকে সাথে রেখে আপনার শুরু হলো। আপনি লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটির কথা বলছিলেন মনে হয়, সেখানে আপনার পড়াশোনা শুরু হলো। এবং যদিও একজন ছিল, তারপরেও বলবো
একটা অন্য দেশ, নিশ্চয়ই নতুন নতুন চ্যালেঞ্জ ছিল এবং পড়াশোনার পাশাপাশি নিজের জীবনকে চালিয়ে নেওয়া যায়। একটু শুনতে চাই যে সেই সময়ের অভিজ্ঞতাগুলো কেমন ছিল, একদম প্রথম লাইফ, প্রথম যখন গেলেন। প্রথম আসলে বললাম যে আমার যে ছোট আপুর হাজবেন্ড থাকার কারণে আচ্ছা, ফাইন্যান্সিয়াল স্ট্রাগলটা আমাকে করতে হয়নি, বা থাকার জন্য ঘর বা বাড়িঘর খোঁজা এটা করতে হয়নি। বাট যেহেতু আই থিঙ্ক আমি ছোটবেলা থেকেই দুষ্ট ছিলাম, বাট রেসপন্সিবল ছিলাম, আচ্ছা, আই থিঙ্ক সো। যার কারণে আমি কিন্তু অসংখ্য রকমের জব করেছি, যে অড জব যেগুলোতে বলা হয়। আপনার স্টুডেন্ট অবস্থায় আপনি চাইলেও ভালো জব আসলে ম্যানেজ করা যায় না, কারণ আপনার ক্লাস শেষ হবে 12টায়, তো আপনাকে 3টা থেকে বা 2টা থেকে কেউ তো আপনাকে রাখবে না, আপনার একটা প্রফেশনাল জবে রাখবে না। তো যার জন্য আপনার আওয়ারলি জবে ঢুকতে হয়েছে। আওয়ারলি জবে ঢুকতে হয়েছে, তারপর আপনার সবগুলো অড জব করতে হয়েছে। ধরেন আপনার এখানে আমরা যেগুলো গ্রোসারি শপ বলি, হ্যাঁ, এই গ্রোসারি শপে আমি কাজ করেছি, ফাস্ট ফুড চেইনে কাজ করেছি, আপনার এজেন্সির মাধ্যমে ক্যাটারিং এ কাজ করেছি। শুধু আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটাকে বলে ওইটাতে কাজ করা হয়নি, বাট এছাড়া বাকি সবকিছুরই অভিজ্ঞতা আছে। সবকিছুতেই। আচ্ছা, এই জিনিসগুলো কি পরবর্তীতে আপনি যে মানুষের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার চিন্তাটা ওই সময় থেকে কোনো না কোনো ভাবে প্রভাবিত? জি না, অর্জব করার সময় আরেকটা মজার ঘটনা বলি। আমি যখন এই দেশ থেকে যাই তখন তো ইয়াং মানুষ, জি, লন্ডনে একটা ক্যানারি অফ নামে একটা জায়গা আছে যেটাকে ফাইন্যান্সিয়াল হাব বলা হয়। আচ্ছা, তো প্রথম দিন আমি জব খোঁজার জন্য আমাকে যে বাসাটায় উঠেছিলাম, ভাইরা এখন আলহামদুলিল্লাহ ভেরি ভেরি বিগ পজিশনে ওই ভাইগুলো আছেন, অনেকেই ব্যারিস্টার এবং খুব ভালো অবস্থানে আছে। ওনারা আমাকে বললো যে জব খোঁজার জন্য। তো আমি ক্যানারি অফে গেলাম জব খোঁজার জন্য, ইংরেজি মুভি টুভি দেখার কারণে আগে থেকেই। তো আসলে ওই জায়গাগুলোতে অর জব নেই। হ্যাঁ, খাবারের দোকান আছে, বাট আমি যেদিন জব আপনার সার্চ করতে যাই ওদিন আমি একটা ব্লেজার পরে যাই, জিন্স ব্লেজার। আমি আসার পর বাসায় আসার আমাকে নিয়ে হাসাহাসি করা হয় যে জবটা আসলে অর জব করতে হবে, এইভাবে গেলে তারা মনে করবে যে ইউ আর ওভার কোয়ালিফাইড ফর দ্য জব। আচ্ছা, তখন আপনি জবটা পাবেন না। বাট ওই জ্ঞানটা ওই সময় আমার ছিল না, আমি আসলে বুঝতে পারিনি যে আসলে এইভাবে যাওয়া যাবে না। তখন মানে আসলেই খুব মানে কষ্ট পেলাম যে আপনার রিয়েলিটি তো মানতেই হবে, বাট তখনকার কষ্টটা খুব। আর এখন তো ওই ক্যানারি অফেরই অলমোস্ট 3 লক্ষ স্কোয়ার ফিটের আমাদের কোম্পানি কাজ করছে, ওয়ান অফ দ্য টপ প্লেস। সেটা ঠিক আছে, বাট আমাদের দেশের অ্যাসপেক্টে মানে আমি একটু অবাক হচ্ছি যে মানে আমরা তো জানি যে আমি যখন ইন্টারভিউ দিতে যাব আমি সুটেড বুটেড হয়ে যাব, এটাই খুব স্বাভাবিক। মানে আমি মনে হয় এটা ফার্স্ট টাইম শুনলাম যে আসলে আমার যে ধরনের জব আমাকে সেই ধরনের পোশাকে বা সেই ধরনের প্রপসে আমাকে যেতে হবে, যে যখন যেখানে যেমন প্রয়োজন না সেইভাবে নিজেকে তৈরি করে যাওয়া। জি, আই থিংক এটাই হচ্ছে আসলে স্মার্টনেস। কারণ আমি যখন কোনো একটা অড জবে যাব আর আমি যদি অফিসার ড্রেস আপে যাই, এটা আমি জানি না রাইট কি রং, বাট এটাই হচ্ছে কালচারটা ওখানকার। তখন তারা মনে করে বা যারা ইন্টারভিউটা নেবে তাদেরও একটা ভয় থাকে যে ধরেন একটা ফাস্ট ফুডের ম্যানেজার, আপনি যদি তার ড্রেস আপে যান সে ভয়ে থাকে যে কয়দিন পর না আবার তার চাকরি চলে যায়। ইফ ইউ আর ভেরি স্মার্ট, তো এই ভয়টা থেকে তারপর যখন বুঝে গেলাম যে না আসলে আমাকে এভরিথিং চেঞ্জ করতে হবে, আচ্ছা, তখন থেকে যেভাবে নর্মাল জ্যাকেট পরে নর্মাল ড্রেস আপে আপনার যাওয়া, তখন চাকরি পাই বার্গার কিং, ফাস্ট ফুড। তখন ওটাতে চাকরি পাই এক বড় ভাইয়ের সহায়তায়। কিন্তু দেশের বাইরে এই যে নতুন চাকরি পেলেন, এই চাকরির ক্ষেত্রে কি শুরুতেই গিয়ে একটু মনে হলো না যে অনেক এনভায়রনমেন্ট আলাদা, অনেক নিয়ম আলাদা? ট্রু। সেগুলো একটু শুনি। আপনার প্রথম দিন আমাকে কাজ করতে দেওয়া হলো ডাইনিং এরিয়াতে। আচ্ছা, তো কখনো তো আসলে ওই রকম ঢাকায়ও কাজ করেছি, বাট কমপ্লিটলি ডিফারেন্ট লেভেল ঢাকার কাজগুলো। আপনার যখন আমাকে দেয়া হলো যে ডাইনিংগুলোকে ক্লিন করতে হবে, এতটুকু পর্যন্ত ঠিক ছিল। তারপরে বললো যে আপনার থ্রাশগুলোকে ফেলে আসতে হবে, তখন আপনার লিফট দিয়ে যেতে হবে। তো একদিন আলটিমেটলি আপনার ময়লা খাবারগুলো বিনে রাখা, বিনটাকে আপনার চেঞ্জ করা, তারপরে আবার আপনার ওইটাকে নিয়ে যাওয়া। তো
আমি একদিনে মনে হয় 3 বার বমি করেছি। আচ্ছা, না, ইট ওয়াজ নট natural আসলে, হ্যাঁ আপনার, বাট আপনাকে করতে হবে, মানে ফ্যামিলি তো আসলে ইংল্যান্ডে তো অনেক খরচ। 20 বছর আগের বা 21 বছর আগের ইংল্যান্ড আর এখন ইংল্যান্ড কমপ্লিটলি ডিফারেন্ট। তখন একটা ডিসেন্ট জব পাওয়াও একটা ডিফিকাল্টিস ছিল। ফাস্ট ফুডে আপনি জব আছে মানে আপনার একটা সিকিউর জব, বাট হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে। তারপর কিছুদিন কাজ করার পর আমি ছিলাম ফার্স্ট পার্সন যে স্টুডেন্ট ভিসা থাকা অবস্থায় ওই কোম্পানি রুল আমার জন্য চেঞ্জ করে আমাকে ম্যানেজার করা হয়। বাহ, সো আই থিঙ্ক ফর বাংলাদেশি পিপল, মানে ইংল্যান্ডে অনেকেই মনে করেন যে এটা নিশ্চয়ই আপনার ওয়ার্ক কোয়ালিটির জন্য আমি বলবো, আপনার চেষ্টা ভালো করেছি। কাজের অভিজ্ঞতা বা আপনার সবকিছু মিলে আপনাকে তারা স্কিলড মনে করেছে, দ্যাটস ওয়াই চেষ্টা তাদের করেছি। নেতৃত্ব দেবার যে ক্ষমতা, এটা কি মানে একটু বোনের কাছ থেকে আসলো বিষয়টা? এমন মানে নেতৃত্ব তো আসলে একদিনে তৈরি হয় না, বা একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সে হওয়ার কথা না, আই গেস আমার I যেটা think মনে so. হয়। হ্যাঁ, সো এটা নিশ্চয়ই শৈশব থেকে একটু একটু করে আপনার ভেতর তৈরি হচ্ছিল, এবং বিশেষ করে বোনকে দেখে না, যে বোন বোন তো কখনো আসলে মায়ের ক্যারেক্টার আমার প্লে মেইন করছে। ইন্সপিরেশন, আমার এভরিথিং। মানে আপনার ইংল্যান্ডে যাওয়ার বিয়ের আগ পর্যন্ত যতগুলো জিনিস আসলে লাইফের, আমার 5 বোনেরই অবদান আছে, স্পেশালি বড় আপু। আর ইংল্যান্ডে যাওয়া, আমার বোন আছে যেটা ছোট আপু ইংল্যান্ডে থাকে, আমার ভাইটাও ইংল্যান্ডেই থাকে। আপনি বলছিলেন যে আপনি স্টুডেন্ট লাইফে এত বড় একটা সুযোগ পেলেন, ফার্স্ট টাইম একজন স্টুডেন্ট ম্যানেজার হলো। এটা আপনার জায়গা থেকে কিন্তু বড় একটা চাপও হলো যে দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করতে পারবো কিনা। সেই জায়গা থেকে আপনার প্রস্তুতি বা সবসময় যে সচেতন বোধটা সেটা কি ছিল? দেখুন, ওই সবটাতে যেটা প্রথমে আমার ধারণা ছিল এবং আমি যেভাবে পরিকল্পনা করেছিলাম, ওটার মধ্যে অনেক ইংলিশ লোকজন কাজ করতো এবং কিচেনে অনেক ইংলিশ লোকজন। আমি প্রথমে কিচেনের দায়িত্বটা নেই, কারণ আপনার যদি প্রোডাকশন রাইট থাকে, ইউ ক্যান সার্ভ দ্য কাস্টমার। হিউজ 153 সিটের ফাস্ট ফুড ইজ I think one of the biggest in England still now. তো আমি তখন চেঞ্জ করে, জানি না রাইট অর রং, এশিয়ান পিপল কিচেনে নিয়োগ দেওয়া শুরু করলাম। আচ্ছা, যার ফলে আপনার প্রোডাকশন মানে আপনার 3-4 টাইমস বেটার হয়ে গেল। তো যেহেতু আপনার ফাস্ট ফুড একটা হিউজ আপনার লেক সাইড বলে, কেন আপনি এশিয়ান পিপলদেরকে টার্গেট করলেন? কারণ আমরা তো পরিশ্রম করি। আচ্ছা। ইংলিশ পিপল তো আপনার অত মানে দেয়ার কাইন্ড অফ এ স্লো, তাদের প্রোডাকশন এবিলিটি আর আমাদের প্রোডাকশন এবিলিটি ইজ ডিফারেন্ট। তাই? তারা ম্যানেজমেন্টে অনেক ভালো, কাস্টমার সার্ভিসে অনেক ভালো, আচ্ছা। বাট আপনার অর্জবগুলোতে বা আপনার প্রোডাকশন লেভেলে আই থিঙ্ক আমরা মাচ বেটার। আচ্ছা, বাট ইট ওয়ার্কস। আপনার চেঞ্জ করার ফলে আপনার দুর্দান্ত হয়েছে। মালিক থেকে শুরু করে অপারেশন ডাইরেক্টর, আপনার এভরিওয়ান, এরিয়া ম্যানেজার, গ্রুপ ম্যানেজার, সবাই মানে প্রশংসা করতো। আচ্ছা, রিওয়ার্ডও পেয়েছি। এই পর্যায়ে কোন অবস্থায় থাকতো? পড়াশোনাটা ওই যে বাকি আমাকে তো ব্যালেন্স করে চলতে হয়েছে। তখন পর্যন্ত পড়াশোনা করেছি, পড়াশোনা শেষে তখন আর মানে অর্জন করতে হয় না। আচ্ছা আচ্ছা। তার মানে আপনি মোটামুটি এই বার্গার কিং এই আপনি থাকতেন বেশ কয়েক বছর, রাইট? সেখান থেকেই কি আপনি বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানে যোগ দিলেন? বিষয়টা কি এমন? আমার যখন পড়াশোনা শেষ হয়ে যায় তখন থেকে বার্গার কিং এ তো 2 দিন করে কাজ করা, 2.5 দিন কাজ করতাম। বাকি দিনগুলোতে তখন এজেন্সির মাধ্যমে কাজ করা শুরু করি, কাজগুলো শেখার জন্য। বিভিন্ন এজেন্সিতে কাজ করি, আবার ইউনিভার্সিটির ছুটিতেও এজেন্সিতে কাজ করি। এজেন্সিতে কাজ করেন বলতে কি ধরনের কাজ করেন? এজেন্সি হচ্ছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার এজেন্সি। আচ্ছা। আপনার এখানে ইঞ্জিনিয়ার বলেন, আপনার আর্কিটেক্ট বলেন, তাদের জন্য সুযোগ থাকে। আপনার বড় বড় কোম্পানিগুলো তাদের রেগুলার যে স্টাফ, তারা যখন হলিডেতে থাকে তখন ওনারা 2 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস হায়ার করে। এই সুযোগটা আছে ইংল্যান্ডে। আমি তখন বেশ কয়েকটা এজেন্সির সাথে রেজিস্ট্রেশন করে আমার কাজ দেখে তারা প্রথমে 1-2 দিন করে দিয়ে, তারপরে যখনই মানে কোনো কোম্পানির প্রয়োজন হতো আমাকে জিজ্ঞাসা করতো। আমার আসলে কখনোই ফাঁকা থাকতো না, যে কাজ তো করতে হবে, তো আমার ডে আসলে ফাঁকা থাকতো না। সবসময় আমি আই ওয়াজ বিজি, স্টিল নাও আমি আলহামদুলিল্লাহ বিজি। এইভাবেই আসলে আপনি ছাত্র জীবনেও যেরকম নিজস্ব একটা অবস্থান করার ব্যাপারে বেশ সচেতন ছিলেন,
নির্মাণ খাতে আসার পরেও আমরা যেটা লক্ষ্য করলাম যে দারুণভাবে আসলে নিজেকে এগিয়ে নিচ্ছিলেন। আমি বলবো যে একদম শুরুটা কেমন ছিল নির্মাণ খাতে কাজ শুরু করার পর, এবং সেই জায়গায় আসলে নতুন একটা খাতে কাজ করা যখন হবে পড়াশোনা শেষ করে, নতুন নতুন অনেক সমস্যা বা অনেক সুবিধাও দেখা যায়। সমস্যাগুলো আগে শুনি। সমস্যার মধ্যে হচ্ছে যখন প্রথম ব্যবসা প্রতিষ্ঠান করি তখন কিন্তু প্রথম 7 মাস 7 মান্থ আমার 50 পিও ইনকাম ছিল না। আচ্ছা। ইট ওয়াজ দ্য হার্ডেস্ট টাইম মানে লাইফ। শুরু করার পর 2 বছর ভালো চলে, তারপর আবার বিরাট লস হয়। তখনও অলমোস্ট মানে প্রিসাইসলি অলমোস্ট মানে যদি আর 1 মাস কোনো কাম বা কাজ না থাকতো তখন কিন্তু অফিসিয়ালি ব্যাংক্রাপ্ট। আচ্ছা, তো সেই জায়গা থেকে নিজেকে সেই জায়গা থেকে আপনার বিয়ে করি 2009। আচ্ছা 2009-এ বিয়ে করি, ভালোবাসার মানুষকেই বিয়ে করি। লাকি মানে আপনার সুপার সাপোর্টিভ। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা তার জায়গাতেও আসবো, আমরা সিরিয়াসলি আসছি। জি বলুন প্লিজ। জি, তো তখন থেকে স্ট্রাগল থাকে। স্ট্রাগলটা একটু বেশিই মনে হয় ছিল। প্রিসাইসলি বলতে গেলে আমাদের কাছে লেফট ওভার ছিল 1253 পাউন্ড। আচ্ছা, আমরা যদি কোনো, আমরা বলছি কারণ আমার ওয়াইফ আমার সাথে, আমরা দুজন একসাথেই কাজ করি, এবং আমরা যদি কোনো জব না পেতাম দেন অফিসিয়ালি উই নিড টু ডিক্লেয়ার এজ এ ব্যাংক্রাপসি। বাট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ওটা করতে হয়নি। এই বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানে আপনি যখন কাজ করছেন ছোট ছোট করে, আপনি বলছিলেন যে ভ্যাকেন্সিতে আপনি কাজ করেন, যখন একটু ফাঁকা হয় সেই জায়গাটাতে এসে, তখন থেকেই কি আসলে মোটামুটি ডিসাইডেড যে নিজে কিছু করব, লাইক উদ্যোক্তা হবার যে চিন্তা ভাবনাটা, বা আমরা যেটি বলছি যে আপনি একজন দূরদর্শী উদ্যোক্তা, নিশ্চয়ই আপনি কোনো দূরদর্শী চিন্তা ভাবনা করেছিলেন, সেই জায়গাটা নিয়ে একটু জানতে চাই। আপু আসলে ডে 1 থেকেই আই ডিসাইডেড আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক ফর পিপল। আমার মেইন যে চিন্তাটা ছিল আসলে ইংল্যান্ডে সেটেল হয়ে যাব, ওটাও ইনিশিয়ালি ফ্যামিলি চেয়েছে যে বিদেশ থেকে একটা ডিগ্রি নিয়ে এসে দেশে কিছু করার জন্য, বাট হয়নি। আই থিঙ্ক এই জায়গায় আমি আমার ফ্যামিলিকে লেট ডাউন করেছি। তো এখন চেষ্টা করছি ফ্যামিলিকে প্রাউড করার জন্য, কিছু একটা করার জন্য। তো ডে 1 থেকে আমার একটা চিন্তা ছিল যে যেহেতু মার্কেটটা, ইউকের কনস্ট্রাকশন মার্কেট ইজ এ হিউজ মার্কেট, তাদের ইকোনমিটা তো অনেক বড়। ইউকেতে অপরচুনিটিগুলো আমার সামনে আসতে শুরু করে। আচ্ছা, যে আসলে আমি কখনোই কোনো জিনিসের নেগেটিভ জিনিসটাকে নিয়ে বসে থাকি না। আই ট্রাই টু থিঙ্ক 2-3 ডিফারেন্ট অ্যাঙ্গেল, যেটা কেন হলো, আরো বেটার ওয়েতে ছিল কিনা। তো এই চিন্তা থেকেই আমার সবসময় একটা ছিল যে এশিয়ান মানুষজন মিলে, প্রথম থেকেই এশিয়ান মানুষজন মিলে যদি কিছু একটা করা যায়, এটা ছিল বেটার অপশন। সেই থেকেই আসলে ফাউন্ডেশন কোম্পানি থেকে শুরু করে, কনসালটেন্সি কোম্পানি থেকে শুরু করে, প্রথমে আমি কাজগুলোর পাশাপাশি প্রফেশনাল যে ডিগ্রিগুলো আপনার কাজের জন্য যেগুলো প্রয়োজন হবে এগুলো নেওয়া শুরু করি, বা ট্রেনিং গুলো করা শুরু করি, মেন্টরশিপে যাই। আপনার আসলে একটা সফল প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য তার সহযোগী যতগুলো কাজ আছে, আমি যদিও সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু আমি বিভিন্ন সেক্টরে, শুধু কনস্ট্রাকশন রিলেটেড আমি জড়িত হই, এবং অন্তত 2-3 দিন হলেও কাজ করি, জাস্ট খালি আপনার এই যে সিস্টেমটা বোঝার জন্য, যে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে কাজ করবে, বা ড্রাফটম্যান যারা আছে তাদের আসলে কতটুকু সময় লাগে একটা 10তলা বাড়ি বা 5তলা বাড়ির আসলে কাজগুলো উঠানোর জন্য। তো শুরু থেকেই আসলে আমার চিন্তাটা ছিল যে আমি এটা কি সিডিসি প্রতিষ্ঠার জন্য একরকম পূর্ব প্রস্তুতি? সিডিসি প্রতিষ্ঠার জন্য পূর্ব প্রস্তুতি আসলে আমি বলবো ছিল না। তার আগেও বিভিন্ন কোম্পানি পার্টনারশিপে ছিল যেগুলো ওয়ার্কআউট হয়নি, বা আপনার সিডিসিটা আসলে প্রতিষ্ঠা করা হয় 2018 সালে। 18তে যেটা বললাম যে আমি তৃতীয়বারের মতো অনেক বড় মোটা অঙ্কের আপনার লস হয়। আপনার 5 জন পার্টনারে মিলে ব্যবসা ছিল, যেটা হয়, আর আমি একমাত্র ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আরও বিভিন্ন বিজনেসের অংশীদার ছিলাম, যার জন্য আসলে মানে আপনি
আসলে এটা আমি ব্যবসাটাকে মনে করি একটা বাচ্চার মতো। আপনি কখনোই আরেকজনের বাচ্চাকে নিজের বাচ্চার মতো আদর করতে পারবেন না, একদম মানে ইউ উইল নট ফিল দ্যাট ফিলিং উইদিন। একদম তো দে আর অ্যাবসলিউটলি অ্যামেজিং পিপল। স্টিল আমরা মানে যেটা হয় ওইটা না, মানে সম্পর্ক থাকে না, স্টিল উই আর ভেরি গুড ফ্রেন্ড। একজন তো আমার একেবারে ছোটবেলা থেকেই ফ্রেন্ড ছিল, বাট ডিফারেন্ট লাইনের হওয়ার কারণে কনস্ট্রাকশন বিজনেসটাতে আসলে ওনাদের ইনপুটটা দিতে পারেনি। বাট দে আর অল 4-5টা বিজনেস নিয়ে আমরা গ্রুপ অফ কোম্পানি হিসেবে শুরু করেছিলাম। এভরিওয়ান আলহামদুলিল্লাহ এভরিওয়ান যার যার জায়গায় সাকসেস। বাহ অনেকে মানে আমাদের থেকে সিডিসি জানি না কতটুকু সফলতা পথ চলা শুরু হয়েছে, অনেকে আমাদের থেকে অনেক বেটার আছেন, অনেক অনেক বেটার আছেন। তো সিডিসি কার্যক্রমগুলো শুনি। সিডিসি আসলে এখন তো আমরা উই গিভ লট অফ সার্ভিসেস। শুরুটা ছিল ডিজাইন, যেরকম রাজুক থেকে আপনাকে একটা প্ল্যানিং পারমিশন পাস করাতে হবে বিল্ডিং করার জন্য, আমি শুরু করি ওটা দিয়েই। তারপর আসলে আপনার ডেভেলপার প্রয়োজন, তো অনেক মানুষ আছেন আমাদের সার্ভিসে খুবই হ্যাপি, তারা অনেক আগে থেকেই আমাদের সার্ভিসে হ্যাপি ছিল, যে প্রিভিয়াসগুলো কোম্পানিগুলো ছিল। তখন থেকে ওনারা রিকোয়েস্ট করতে থাকেন যে মানে কেন না আপনারাই করছেন। প্রথম শুধু ডিজাইন দিয়েই শুরু, তারপরে কনস্ট্রাকশন শুরু করি, তারপর কনস্ট্রাকশনের সাথে রিলেটেড আরও যে জিনিসগুলো। এখন জানি না কতটুকু মানে ক্লেভার ডিসিশন, ইংল্যান্ডে এখন আমাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টও আছে। আমরা কিচেন এবং বেডরুম আমরা ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আমরা করেছি, প্রোডাকশনে গিয়েছি। জি, বেসিক্যালি আপনার যখন যে প্রয়োজনটা এসেছে, এই প্রয়োজনটাকে কিভাবে বিজনেসে কনভার্ট করা যায়, আচ্ছা ওটাই সবসময় চিন্তা ছিল। এবং ওই চিন্তাটাকে কিভাবে বাস্তবায়িত করা যায়, এটাকেই কিন্তু সবসময় আমি লাকি যে এটা বললেন, যে আমি সবসময় কিভাবে আল্লাহর রহমতে ভালো মানুষ পাই। যখন যেই প্রয়োজনটা, যে প্রতিষ্ঠানের জন্য যে প্রয়োজনটা, এই প্রয়োজনটা মেটানোর জন্য আল্লাহর তরফ থেকে কেউ না কেউ আসলে চলে আসে। ইনিশিয়ালি আমার যেটা মনে হয়েছে যে আপনি যখন বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করছেন, বিভিন্ন ক্লায়েন্ট কি আপনার আস্তে আস্তে তৈরি হচ্ছিল? বিষয়টা কি এমন যে আপনি যখন নিজে একটা সেটআপ দাঁড় করালেন, সেখানে শুরুর দিকে হয়তো তারা আপনাকে এক ধরনের একটা সাপোর্ট দিল? জি না, যদি এরকম হতো তাহলে তো 7 মাস 50 পিও ইনকাম করি না, ওই সিচুয়েশন হতো না। ইংলিশ কোম্পানিতে কাজ করাটা আপনি আসলে জানবেন না ওকে ক্লায়েন্ট, মানে নামটা জানবেন, তার কোনো আপনার লিঙ্ক আপ আপনার হবে না। আর সাইন করেই কাজ করতে হয় যে আপনি কখনো আপনার প্রিভিয়াস কোনো কোম্পানির ক্লায়েন্ট আপনি সার্ভ করতে পারবেন না। তাহলে আপনি 2-4 বছরে যা ইনকাম করবেন তা একটা মামলাতেই নিয়ে যাবেন। তো আপনি ওই সুযোগটা আসলে নাই, আনলেস ভেরি স্মল কোম্পানি। ভেরি স্মল কোম্পানিতে যদি হয় হয়তো ওরকম কেউ করতে পারে, বাট বড় কোম্পানিতে আপনি করতে পারবেন না। ছোট কোম্পানিগুলো থেকে আসলে বড় কোম্পানির দিকে যাওয়াটাও আসলে একটা জার্নি, যে জার্নিতে আপনি বেশ খানিকটা এগিয়ে গেছেন। আপনি লন্ডনের 6টি শহরে আপনার কোম্পানি প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে দেশি বিদেশি সহ আপনার প্রায় 458 জন কাজও করছে। একদম শুরুতে কতজন এমপ্লয় নিয়ে শুরু করলেন? জিরো। শুধু নিজে? আমার ওয়াইফও পার্ট টাইম অন্য জায়গায় কাজ করতে। দেখুন, ফ্যামিলি তো সাপোর্ট করতে হবে, বাস্তবতায় আপনাকে ফিরে আসতেই হবে। ইউ ক্যান হ্যাভ এ বিগেস্ট ড্রিম ইন দ্য লাইফ, ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল, বাট আপনাকে বাস্তবতায় আপনাকে ফিরতেই হবে। তো বাস্তবতাটা ছিল ফ্যামিলি রান করতে গেলে আমার ওয়াইফকে কাজ করতে হবে। আমি মানে আরেকটা কথা বলি, আমার ওয়াইফ কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। আমার যে 4-5 জনের সাথে বেড়ে ওঠা, তার বাইরের যে একজন, সে হচ্ছে আমার ওয়াইফ। তো তার সাপোর্ট, অ্যামেজিং সাপোর্ট, স্টিল নাও অ্যামেজিং সাপোর্ট পাই। না হলে তো আসলে এত দূর আসা সম্ভব ছিল না। কিন্তু সিডিসি যখন প্রতিষ্ঠা করলেন তখন মেম্বার অনলি ওয়ান, মানে শুধু আপনি? প্রথমে যখন সিডিসি করি, আমাদের একজন আর্কিটেক্ট ভাই আছেন, উনি আমাকে অসম্ভব, আজ পর্যন্ত এমন আসলে মানুষ পাওয়া ডিফিকাল্ট, যে উনি আমাদের বুয়েটেরই স্টুডেন্ট ছিলেন। ইজ ব্রিলিয়েন্ট, অ্যাবসলিউটলি অ্যামেজিং পারসন। মবিন ভাই, ওনার সাহায্য সহযোগিতা এত অসীম, বলার বাইরে।
ফ্রম ডে ওয়ান উনি আমার সাথে আমাদের সাথে কনসালটেন্সি প্রিভিয়াস কোম্পানিতেও আমরা যেটা পার্টনারশিপে ছিল উনি আমার সাথে ছিলেন, আমাদেরকে সার্ভিসটা প্রোভাইড করতেন। ওনার অসম্ভব সাহায্য সহযোগিতা পাই যখন আমি ওনাকে বলি যে ভাই এরকম করতে চাচ্ছি, যেহেতু ও কোম্পানি ওয়ার্কআউট হয়নি, আমি আসলে জবে ফিরে যেতে চাচ্ছি না, মানে আমি এই নিজে নিজেই কিছু একটা করতে চাচ্ছি, আর যেহেতু পার্টনারশিপ ওয়ার্কআউট করেনি আমি আর পার্টনারশিপে যাব না, কারণ এটা ডিফিকাল্ট। আপনার যদি মানে সেম টেকনোলজির মানুষ না হয়, মন মানসিকতার মানুষ না হয়, আমি একটু ক্রেজি পারসন, আই ট্রাই টু থিঙ্ক বিগ। জানি না এটা মেবি পিপল থিঙ্ক ইজ এ প্রবলেম, বাট আই ডোন্ট থিঙ্ক নাওয়াডেজ পিপল থিঙ্ক ইজ এ প্রবলেম। স্যার এক একজনের কাছে এক এক রকম হয় এবং তার জীবনে সেটার প্রভাবও এক এক রকম হয়। আপনার জায়গা থেকে হয়তো আমি আপনাকে আরেকটা মজার গল্প বলি। ধরেন 15 বছর আগে বা 18-19 বছর আগে আমি যখন ফ্যামিলি গ্যাদারিং গুলোতে যেতাম, আর আমি যখন আমার প্ল্যানের কথা বলতাম, সবাই হাসাহাসি করতো। কিছু মানুষ মনে করতো এই জাস্ট লস্ট ইজ ক্রেজি, আর আল্লাহর রহমতে এখন তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয়। দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ব্লেসিং অফ আল্লাহ, আলহামদুলিল্লাহ। জানি না কিভাবে পেয়েছি, মেবি আপুর কাছ থেকে হোক বা বাবার কাছ থেকে হোক, আই ক্যান থিঙ্ক বিগ। আমার কাছে মনে হয় আল্লাহর প্রদত্ত যতগুলো আপনার গুণ মানুষের মধ্যে থাকে, আই থিঙ্ক আমার ফরওয়ার্ড থিঙ্কিং পাওয়ার, আই ক্যান সি সামথিং ইজ কামিং, আমি তার জন্য কাজ করতে পারি, আর আই ক্যান ওয়ার্ক রিয়েলি হার্ড। স্টিল নাও 70 থেকে 80 ঘন্টা আমি উইকলি কাজ করি। বাহ বাহ, চমৎকার চমৎকার। যেহেতু টিভি প্রোগ্রাম করি আমাকে পড়াশোনা করতে হয়, মিনিমাম 3-4 ঘন্টা প্রত্যেক সপ্তাহে পড়াশোনা করতে হয়, কারণ নিয়মিত তো আপনার পলিসি চেঞ্জ হচ্ছে, সেফটির, ফায়ার রেগুলেশন, প্ল্যানিং পলিসি, লোকাল পলিসি। তো আলহামদুলিল্লাহ গুড। নিশ্চয়ই আপনি ব্লেসড, এটা বলতেই হবে। যেহেতু টিভি প্রোগ্রাম নিয়ে কথা চলেই আসলে একটু জানতে চাই যে টেলিভিশনের মাধ্যমে সাধারণ মানুষকে নির্মাণ বিষয়ে সচেতন করা, এটিও তো একটা মানে কি বলবো ভার্সেটাইল চিন্তা ভাবনা, মানে আপনার কাজের সঙ্গে সম্পৃক্ত করে একটু জানতে চাই সেই বিষয়টা নিয়েও। দেখুন, এটা আসলে একদিন আপনার গ্রোসারি শপে আমি শপিং করতে যাই, তখন এক আন্টিকে শুনি তাকে রং ইনফরমেশন দেওয়া হয়েছে। তার যে ইউকেতে তো আমাদের মতো না, আমরাও এখন বেটার পজিশনে যাচ্ছি উইথ রেসপেক্ট টু অল আওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট অ্যান্ড দ্য পলিসি, যে ওখানে আপনি যদি কোনো ভুল বাড়ি বানান আপনাকে ভেঙে ফেলতে হবে। আচ্ছা, ইটস টোটালি ওয়েস্ট অফ মানি। এক আন্টিকে আমি শুনি ওভার দ্য ফোন কারো একজন ফ্যামিলি মেম্বারের সাথে খুব হৃদয় বিদায়ক একটা কনভারসেশন করছেন। তখন বের হয়ে মনে হলো যে আই উইল ডু আ টিভি প্রোগ্রাম। সমস্ত বাঙালিদেরকে, এটা শুধু ইংল্যান্ডে না, আমাদের স্কাইয়ের যে অনুষ্ঠানটা এটা কিন্তু পুরো ইউরোপে প্রচার হয়। আচ্ছা, পুরো ইউরোপের সব দর্শকরাই, যেহেতু বাংলায় করি, বাঙালি দর্শক ছাড়া তো আপনার এটা দর্শক নেই। তো তখন ডিসাইড করি যে না, আমি আসলে রিয়েল যেই সিনারিওটা আমার বাঙালিদের জন্য মানে আমি বলতে চাই। তখন তার আগে থেকেও বিভিন্ন অনুষ্ঠানে গেস্ট হয়ে যেতাম, আর আমি যেহেতু আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি, বাঙালি স্টুডেন্টদের কাজের ব্যাপারে আমি ইংল্যান্ডে কিন্তু অসংখ্য মানুষকে সাপোর্ট দিয়েছি, যে তারা কাজ পাওয়ার ক্ষেত্রে কিভাবে কাজ পাবে। যেহেতু বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন চ্যারিটি সংগঠনের সাথে জড়িত ছিলাম, মেইন স্ট্রিম যারা লন্ডনের মেয়র বলেন বা প্রাইম মিনিস্টার বলেন, তাদের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে সংযুক্ত থাকার কারণে লিঙ্ক আপগুলো আমার হয়ে যায়। সেভ দ্য চিলড্রেনে অনেক বছর আপনার চ্যারিটির জন্য ফান্ড কালেক্ট করেছি কর্পোরেট লেভেলে, আমি স্টেট লেভেলে না, কর্পোরেট লেভেলে। তো ওইভাবেই আসলে মানুষের সাথে পরিচয়। আই থিঙ্ক আমরা বলি না আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার রিলিজিয়ন ইসলাম যে ডেস্টিনি ইজ রিটেন। তো আমার জন্য যা প্রয়োজন আল্লাহ আসলে সবসময় রেডি করে রেখেছেন। স্ট্রাগল হয়েছে, মেবি আল্লাহ আমাকে স্ট্রং করতে চেয়েছেন। সত্যি তাই। স্যার, আপনি একটু আগে একটা কথা বলছিলেন যে যদি ভুল বাড়ি তৈরি করে ফেলে সেটা
ভেঙে ফেলতে হবে। এখানে একটু ভুল বাড়ির সংজ্ঞাটা শুনবো আগে, তারপর পরবর্তী প্রশ্ন। ভুল বাড়িটা হচ্ছে যে আপনার যা অ্যালাউ, ধরেন আপনি ফ্লোর এরিয়া আপনি একটা ধরেন 800 স্কোয়ার পাবেন বা 8000 স্কোয়ার পাবেন, জি। আপনি যদি তা থেকে 900 স্কোয়ার করেন, 100 স্কোয়ার আপনি এক্সট্রা করেছেন, আপনাকে ওই জায়গাটুকু ভেঙে ফেলতে হবে। আপনাকে 2 স্টোরি করার কথা, আপনি 3 স্টোরি করেছেন উইদাউট পারমিশন, আপনাকে ওই এডিশনাল যে স্টোরিটা আছে এটাকে আপনাকে ভেঙে ফেলতে হবে। আচ্ছা। আপনার ওইখানে কোনো নির্মাণ করার কথা না, আপনি পারমিশন নেননি, আপনি যদি ওইখানে নির্মাণ করেন ইলিগাল কনস্ট্রাকশন, এটা আপনাকে ভেঙে ফেলতে হবে। আচ্ছা। এই জায়গাটাতে ইংল্যান্ডে আমি মনে করছিলাম এবং স্টিল মনে করি একটা বিরাট গ্যাপ রয়েছে। মানুষ, সাধারণ মানুষ আসলে অত বেশি অ্যাওয়ার না আপনার প্ল্যানিং পলিসিগুলো নিয়ে, আপনার বিল্ডিং কোড নিয়ে এবং ডিজাইন নিয়ে। তো এই জায়গা থেকে আসলে টিভিতে আসা, মানুষকে বলা, এর জন্য কিন্তু অনেক বিপদের সম্মুখীন আমাকে হতে হয়েছে। সেটা কেমন? আপনি যখন একটা মানুষকে বলবেন, একটা পারমিটেড ডেভেলপমেন্ট রাইটস নামে একটা পলিসি আছে, যার মাধ্যমে বলা আছে যে কিছু কিছু কাজ আপনি আপনার বাড়িতে বা প্রতিষ্ঠানে করতে পারবেন, যার জন্য আপনাকে রাজুকের মতো যে প্রতিষ্ঠান, যে কাউন্সিল বলে, ওখানে যেতে হবে না। কিন্তু হাজারো মানুষের একটা কর্মসংস্থান ছিল, আপনার ইলিগাল একটা ইনকাম ছিল মানুষকে বোঝানো যে এটা এটা করলে আপনাকে এত টাকা দিতে হবে। আমি যখন ন্যাশনাল টিভিতে এসে বলছি এর জন্য আপনাকে পয়সা দিতে হবে না, যারা সো কল্ড ডেভেলপার বা বিল্ডার, তাদের তো আপনার রুজি রুটিতে প্রবলেম। আমাকে লাইভ প্রোগ্রামে বকাবকিও দেওয়া হয়েছে যে আমি আমার কারণে তারা ব্যবসা করতে পারছে না। বাট কমিউনিটির জন্য আমি এটা করেছি, স্টিল নাও করছি। এবং আমি মনে করি যে বাঙালি কমিউনিটির অসংখ্য মানুষের দোয়ার কারণে সিডিসি পরিবার আজকে এই জায়গায়। নিশ্চয়ই, এবং দক্ষিণ এশীয় কমিউনিটির কাছে অনুষ্ঠানটি বেশ জনপ্রিয় হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। এক্ষেত্রে একটু জানতে চাই যে টেকসই এবং পরিবেশ বান্ধব যে নির্মাণ, সেটি নিয়ে নিশ্চয়ই আপনার ব্যক্তিগত কোনো দর্শনও রয়েছে, একটু জানতে চাই। চেষ্টা করছি আসলে, চেষ্টা করছি এখানে বাংলাদেশেও একটা আপনার গ্রিন ডেভেলপমেন্টের জন্য আমরা একটা ইন্ডাস্ট্রি করতে চাই, যেখানে পুরো ইউরোপ জুড়ে, যেরকম দেখুন রেডিমেড গার্মেন্টসে আমরা পৃথিবীর নাম্বার 2। তো আমি মনে করি যে এখানে আপনার কনস্ট্রাকশনের ক্ষেত্রে অসংখ্য কিছু আছে যেগুলো আমরা গার্মেন্টস ফ্যাক্টরির মতো এখানে আমরা, আমাদের যে উদ্যোক্তারা আছে তারা ফ্যাক্টরি দিতে পারে, আর এই প্রোডাক্টগুলো ইউরোপ এবং আমেরিকায় আমরা নিতে পারবো। এখন আমি চাচ্ছি আমাদের প্যাটার্ন রাইট করা এখন পর্যন্ত হয়নি, ফ্ল্যাট প্যাক লফট। আপনি ইংল্যান্ডে তো বাড়িগুলো ম্যাক্সিমামই দোতলা, আমাদের মতো হাই রাইজ কিন্তু অত বেশি না। তো দোতলা বাড়িটাতে এটিক কনভার্সন বলে, এটা আপনি 3 তলা করতে পারবেন। হ্যাঁ, তো এটা করতে গেলে আপনার 12 সপ্তাহ সময় লাগে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করছি ফ্ল্যাট প্যাক লফট নামে একটা টেকনোলজি নিয়ে আসার জন্য। এর জন্য আমি পোল্যান্ডেও গিয়েছি, ল্যাব টেস্টিং ডান, চায়নাতেও গিয়েছি ফ্যাক্টরির আউটলেটের জন্য। আমরা চাচ্ছি যে এটাকে যদি আমরা করতে পারি তখন এই 12 সপ্তাহের কনস্ট্রাকশনটা 6 সপ্তাহে আমরা নিয়ে আসতে পারবো। আপনার ফ্যাক্টরিতে আপনার বাড়ির মোস্ট অফ দ্য অংশ হয়ে যাবে, আপনি এসে শুধু ওইখানে জয়েন্ট করবেন। এই যে 2 তলা বাড়ি করা হচ্ছে, এটা কি ভূপ্রকৃতির কারণে? জি না, এখন তো আবার হাই রাইজ হচ্ছে। তাদের আসলে ট্র্যাডিশনটা ওনারা ধরে রেখেছেন। আসলে দেখুন, এত বড় দেশ, আমাদের দেশ থেকে 2 গুণ দেশ, 70 মিলিয়ন লোক, 7 কোটি মানুষ, এত বড় দেশ, আমাদের দেশে ডাবল থেকেও আই থিঙ্ক তাদের তো আসলে দরকার হয়নি। হ্যাঁ, বাট এখন ভূপ্রকৃতির কারণে একেবারেই না, তাহলে তো বড় বড় বিল্ডিং হতো। চিন্তাধারাটা এইরকম, হেরিটেজ, আই থিঙ্ক দে ওয়ান্ট টু কিপ দ্য ইংলিশ হেরিটেজ লাইক দ্যাট। স্যার, এই জায়গাতে একটা প্রশ্ন করতেই চাইবো যে দেশ থেকে দেশের মানুষের মতামতের একটা পার্থক্য থাকে, আবহাওয়ার একটা পার্থক্য থাকে। বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে ভূমিকম্পের একটা প্রবণতা তৈরি হয়েছে। এক্ষেত্রে যেহেতু আপনি স্থাপত্য শিল্প নিয়েই কাজ করেন, আপনার থেকে জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কি ধরনের সচেতনতা পরবর্তীতে যারা বাড়ি করবেন অ্যাটলিস্ট এখন থেকেই যেন সজাগ হতে পারে, কি ধরনের সচেতনতাটা রাখা উচিত? দেখুন, এখানে আসলে বাংলাদেশ সরকারের সাথে মিলে কাজ করতে চাই। এই যে যদি কখনো সুযোগ হয়, কি করা উচিত, প্রাইভেট যারা আপনার বাড়ি বানাবে, দেখুন ঢাকায় আমি বলবো যে অসংখ্য ডেভেলপার আছেন, বাট ধরে নিলাম সবাই ভালো কাজ করছে। হ্যাঁ, এখন যে যারা অ্যাবসলিউটলি অ্যামেজিং ডিজাইনার, স্ট্রাকচারাল ডিজাইনার, আপনি আর্কিটেক্টে, আমি বললাম না আমরা পৃথিবীর মধ্যে অনেক বড় বড় আর্কিটেক্টের জন্ম বাংলাদেশে, ইঞ্জিনিয়াররাও কিন্তু আমাদের অনেক ভালো ইঞ্জিনিয়ার আছেন। এখন দেখুন, এখানে কিন্তু
নির্মাণ টেকনিকটা এবং আপনার যে নির্মাণ কর্মী তাদের যেই আপনার এক্সপিরিয়েন্স, তাদের যে ট্রেনিংটা অনেক ম্যাটার করে। আপনি ধরুন বাংলাদেশের টপ ডিজাইনারকে দিয়ে ডিজাইন করালেন, টপ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনি ডিজাইন করালেন, আপনার প্র্যাকটিক্যালি আপনার প্রজেক্ট যারা চালাবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট যারা করবে, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট যারা করবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কনস্ট্রাকশনের প্রাণ হচ্ছে ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার। তাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে, দেখুন এখানে রেডিমেড আপনি কংক্রিট ইউজ করলেন, আপনি জানেন যে কংক্রিটের স্ট্রেংথ ইজ ওকে, আপনি ল্যাব টেস্ট করে নিলেন, বাট কংক্রিটের পোরিং এর যে আপনার প্রসেসটা, এটা যদি রাইট না হয়, দেন আপনার বিল্ডিং কিন্তু এজ আপনার আপনি দেখুন কম্পিউটারে ইউ ক্যান মেক এনিথিং রাইট। কম্পিউটার আপনাকে, আপনি যে ডেটা দিবেন প্রসেস করে আপনাকে বলে দেবে যে ওকে অর নট, বাট প্র্যাকটিক্যালি আমি মনে করি আমাদের দেশে, বাংলাদেশে একটা হিউজ গ্যাপ রয়েছে। কনস্ট্রাকশন ওয়ার্কারদের একটা ট্রেনিং এর প্রয়োজন, কনস্ট্রাকশন ওয়ার্কারদের আপনার স্কিল ডেভেলপমেন্টটা প্রয়োজন। বাড়ির মালিক যারা, তারা অবশ্যই এই জিনিসগুলোতে খেয়াল রাখবেন। অবশ্যই সুন্দর একটা ডিজাইন হোক, ইকোসিস্টেমটাকে ঠিক রাখুক, একটা পরিবেশ বান্ধব একটা ডিজাইন হোক, এবং স্ট্রং একটা ডিজাইন হোক, প্রপার সয়েল টেস্ট করেই ডিজাইনটা হোক। বাট সব কিছুই আপনার ভালো, যদি আপনার প্রসেসটা ভালো না থাকে, যাকে দিয়ে আপনি ওয়ার্কম্যানশিপ যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি সঠিক নির্মাণের আপনার স্ট্রেংথের বিল্ডিং পাবেন না। আর যেভাবে আমরা পত্রিকায় দেখি, বা যেহেতু আমি ইঞ্জিনিয়ার, আমি ভূমিকম্প নিয়ে অনেক পড়াশোনা করার চেষ্টা করি। এখন পর্যন্ত আমার জ্ঞানটা হয়তো ওই লেভেলে না, বাট আমি চেষ্টা করি। এখন কথা হচ্ছে যে ঢাকায় যদি বড় রকমের ভূমিকম্প হয়, তাহলে কিন্তু আমাদের কিন্তু অবস্থা খুবই শোচনীয় হবে। আমাদের কিন্তু ওইরকম ফায়ার ব্রিগেডও নেই, আমাদের কিন্তু রাস্তাগুলো ওরকম না যে আপনি পরবর্তীতে আমরা এখন আমাদেরকে এমন একটা সরকারকে এমন একটা মানে আপনার অবস্থানে যেতে হবে যে যারাই, যত ছোট ডেভেলপার হোক বড় ডেভেলপার হোক, আপনার এটাকে পর্যবেক্ষণ করা, নির্মাণ প্রসেসটাকে। যেমন ইংল্যান্ডের কথা যদি আমি বলি, এখানে আপনাকে 2টা সার্টিফিকেট নিতে হবে। আপনার ডিজাইনের সার্টিফিকেট নিতে হবে, এবং আপনি যে বাড়িটা অ্যাকর্ডিং টু ডিজাইন বানিয়েছেন এটারও একটা সার্টিফিকেট দিতে হবে উইথ ইন্সপেকশন। তা আমি আশা করি এই দেশে এটার চালু হবে খুব শীঘ্রই। এবং আমাদের বাড়িগুলোতে দেখুন, আমরা ইংল্যান্ডের জিপসাম বোর্ডের, প্লাস্টার বোর্ডের আমরা পার্টিশন ওয়ালগুলো করি। আমি জানি না কেন এখন আমাদের দেশে ইউজ করা হচ্ছে না। তাহলে কিন্তু আপনার ধরে নিলাম যে কোনো কারণে ভূমিকম্প হলো, এখন একটা ব্রিক যদি আপনার উপরে পড়ে বা বাচ্চার উপরে পড়ে, আর সেই ক্ষেত্রে যদি মেটাল স্টার দিয়ে একটা পার্টিশন ওয়াল আপনার প্লাস্টার বোর্ডে পড়ে, এটা কিন্তু রাত দিন ডিফারেন্স। ওটাতে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ, স্পেশালি প্রাণহানির পরিমাণ অনেক কমে যাবে। তো আমি আশা করব যে যারা আছেন এখন, যারা নতুন আসবেন, তারা সবাই এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত হবে এবং এই টেকনোলজিটাকে এখানে আপনার এস্টাবলিশ করবেন। জি, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরাও সেটি প্রত্যাশা করি। আমরা আরেকটু আপনার সিডিসি নিয়ে আসতে চাই, যেটি আপনি শুরু করলেন, এবং এরপরে আপনার স্ত্রী নাজিয়া আক্তার নিতু, তিনি অংশীদার ভিত্তিতেই মনে হয় আপনার সঙ্গে যোগ দিল। উনি তো লাইফেরই অংশীদার। জি জি, নিশ্চয়ই, সেটা তো লাইফ পার্টনার, বাট আপনার ব্যবসায়িক পার্টনার নিয়ে আমরা জানতে চাই যে ওনার যুক্ততা, এবং একই সঙ্গে আরো 458 জন কর্মী আপনার রয়েছেন, সেখানে প্রায় 50-60 জন বাংলাদেশিও আছেন। পুরোটা মিলিয়ে একটু জানতে চাই। দেখুন, প্রথমে কাজ পাওয়া শুরু করি। যখন আপনার কাজ পাই, তখন অবভিয়াসলি ইটস এগেইন ব্লেসিং। আমাদের কাজের কোয়ালিটি এবং সার্ভিস, স্পিড অফ সার্ভিস, ইংল্যান্ডে এটা অনেক জরুরি। এটা দেখে এক ভদ্রলোকের কাজ পাই, তার পুরো পরিবার আমাদেরকে দিয়ে কাজ করান। তারপর আর আসলে পিছনে তাকাতে হয়নি। একজনের ছোট একটা কাজ করি, লফট কনভার্সন, তারপরে তার অসংখ্য মানুষ, তার আত্মীয় স্বজন, অসংখ্য মানুষ আমাদের কাজ দিতে থাকে। তারপর তাদের পরিচিত মানুষ, তারপরে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয় না। আচ্ছা, আপনি যেহেতু স্থাপত্য শিল্পের সাথে সংযুক্ত আছেন, এই জায়গা থেকে আপনার কিন্তু বিশাল বড় একটা দায়বদ্ধতাও আছে। যেমন আমি বলতে পারি যে বাংলাদেশ থেকে যে শ্রমিকরা দেশে বাইরে গিয়ে কাজ করতে চাচ্ছে, আপনি স্কিল ডেভেলপমেন্টের কথা বারবারই বলেছেন আমাদের আজকের আয়োজনে। সেই জায়গা থেকে আপনি তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো পরিকল্পনা নিয়েছেন? জি, আপনার এইখানে আমি একটা জিনিস মেনশন করি যে আমরা যে ইউরোপিয়ান স্কিল একাডেমি, আমাদের ভাই বোন যারা আসলে জব করতে যায়, তারা কিন্তু সিভিটা রাইট না হওয়ার কারণে জব পায় না।
কারণ হচ্ছে আপনি যখন ধরেন একজন আপনি লিখলেন কমপ্লিটেড ভিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, কিন্তু আসলে এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জব, আচ্ছা, তখন ইউ আর ওভার কোয়ালিফাইড, কিন্তু আপনাকে তো পড়াশোনাটা করতে হবে। যেমন একটা এক্সপিরিয়েন্স আপনারও আছে। আমার আছে, হ্যাঁ। আপনাকে তো পড়াশোনাটা করতে হবে, ইউ নিড মানি। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ওই জব স্পেসিফিক সিভিটা বানানো অনেক জরুরি। আচ্ছা, আচ্ছা। ওটা অনুধাবন করি আমাদের টিম মেম্বার একজন, আমার এক্স্যাক্টলি মনে নেই, বলছিল যে ভাই মানে আমরা আমাদের ছেলেপেলেদের হেল্প করছি না কেন। তো বললাম যে করো, আমার মাথায় না দিয়ে শুরু করো, যা সাপোর্ট লাগে আমি করব। আচ্ছা, তখন এই মাথায় আসে, তখন আমরা নাম খুঁজছিলাম যে আসলে কি করব। তখন আবার একদিন লাঞ্চের ফাঁকে আরেকজন বলল যে দেশের মানুষকে হেল্প করো না কেন। তখনই নামটা আসলো। তো আমরা চেয়েছিলাম ব্রিটিশ স্কিল একাডেমি, আচ্ছা। বাট যেহেতু ব্রিটিশ শব্দটা জড়িত, তখন আমাদেরকে ওই ব্রিটিশ স্কিল একাডেমি হিসেবে আমাদেরকে ইংল্যান্ডের সরকার, ওখানে তো অনুমোদন ছাড়া আপনি করতে পারবেন না, আমাদেরকে ওই অনুমোদনটা দেয়া হয়নি, আমাদেরকে অল্টারনেটিভলি নামটা নিতে হয়েছে ইউরোপিয়ান স্কিল একাডেমি। আচ্ছা। শুরুতে ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এবং বিল্ডিং সার্ভিসেস ইঞ্জিনিয়ার বা ইন্টেরিয়র ডিজাইনার এদেরকে নিয়েই কাজ করার ইচ্ছা ছিল। পরবর্তীতে ডিমান্ড এবং আপনার ব্যাপকতা দেখে আমরা এখন কনস্ট্রাকশন রিলেটেড এবং তার পাশাপাশি আপনার ডিজিটাল মার্কেটিং এবং সাইবার সিকিউরিটি এবং আপনার প্রোডাকশন, এই সমস্ত বিষয়গুলোতে দক্ষ, সেমি দক্ষ বা একেবারেই মানে অদক্ষ যেই শ্রমিক বা যারা আছেন তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা বাংলাদেশেও কাজ করছি, শুরু করেছি। বাট বলে রাখা দরকার, এটা কিন্তু মানে ইটস নট এজেন্সি ফর গোয়িং অ্যাব্রড। আপনি বিদেশে যাওয়ার জন্য এটা কোনো এজেন্সি না, স্কিলটাকে ডেভেলপ করেন। বাঙালি হিসেবে অনেক সময় লজ্জা পাই যে বাংলাদেশ থেকে একটা লোক এসেছে, বলেছে ইলেকট্রিশিয়ান, আসলে সে কোনো কাজ জানে না। আচ্ছা। এই জায়গা থেকে, এই দায়বদ্ধতা থেকেই আসলে মানে শুরু করা যে এখানে যে একটা ফ্র্যাঞ্চাইজ মডেল আমরা দাঁড় করিয়েছি, যে এতে বাংলাদেশের সমস্ত জায়গার মানুষ এর মাধ্যমে যুক্ত হয়ে আসলে আপনার ট্রেন আপ হতে পারবে, রিয়েল ট্রেন আপ হতে পারবে। সারা পাচ্ছেন কেমন বাংলাদেশ থেকে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ তো আসলে আপনার এখানে তো আমাদের অনেক মানুষ, এবং যখন আপনি কোনো কিছু ভ্যালু ফর মানি অফার করবেন, আমাদের মেম্বারশিপ ফ্রি, আপনার শুধু যখন পরীক্ষা দেবে পরীক্ষা সেন্টারে গিয়ে শুধু টাকাটা দিতে হবে। তো এই জন্য এই সিস্টেমে বাংলাদেশ আসলে পরিচিত না, স্ট্রাগল আছে। বাংলাদেশে হচ্ছে আপনি একটু কোনো কিছু করবেন, আগে অগ্রিম একটা বিরাট অঙ্কের টাকা দিতে হবে। সেক্ষেত্রে আমরা তো ভিন্ন। এখানে দেখুন, আমি 20 বছর 7 মাস বয়সে বিদেশে যাই। এই 20 বছর 7 মাস কিন্তু বাংলাদেশে আমি আমার জন্য সবকিছু করেছি, স্কুল, কলেজ, এভরিথিং বাংলাদেশে। তো ওই দায়বদ্ধতা থেকে যদি আল্লাহ তৌফিক দেন, বাংলাদেশকে আসলে কিছু দিতে চাই, বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চাই। বাহ বাহ, ভীষণ ভালো এটাও লাগলো। বলে রাখা দরকার, এটা কিন্তু রাজনীতিতে যোগ করে না, সংযুক্ত হয়ে না, মানুষের জন্য কাজ করতে চাই। জি, অনেক অনেক শুভকামনা। অনেক ভালো লাগলো আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদেরকেও ধন্যবাদ।